গতকালকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম আপনার 38 আদেশটা আমরা আলোচনা করেছি। 38 আদেশের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে রায়ের পূর্বে কি করতে হয়, গ্রেপ্তার করতে হয়, আর কিভাবে আপনার রায়ের পূর্বে ক্রোক করতে হয় সেই বিষয়গুলো। এখানে আমরা দুই ভাগে ভাগ আছে, হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত রায়ের পূর্বে গ্রেপ্তারের কথা বলা আছে, আর 5 থেকে 13 পর্যন্ত রায়ের পূর্বে ক্রোকের বিধিবিধান বলা আছে। আমরা যদি সংক্ষেপে যদি বিষয়গুলো যদি দেখেন যে প্রথমে আমরা দেখবো বিধি একে আপনাকে উপস্থিত হওয়ার জন্য, অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, কেন গ্রেপ্তার করা হবে না এরকম একটা কি করবে, কারণ দর্শানোর নোটিশ দিবে, উপস্থিত হওয়ার জন্য বলবে। এরপরে বলবে যে আপনি কারণ দর্শাইতে না পারলে আপনাকে বলবে জামানত দেওয়ার জন্য বলবে, এবং আপনি যদি জামানত দিতে না চান তাহলে বলবে যে আপনি কি করবেন, অর্থাৎ জামিনদারের দায় মুক্তি নতুন করে আপনি আবার জামানত দিবেন। এরপরও যদি আপনি না পারেন তাহলে আপনাকে কি করবে, গ্রেপ্তার করার জন্য বিষয়টা বলবে। এখন কেন বলবে সেটা নিশ্চয়ই উনি যে অর্থের, এটা অর্থ সংক্রান্ত মোকদ্দমার ক্ষেত্রে বিষয়গুলো হয়, উনি ওই যে অর্থ প্রদান করবে না এরকম চিন্তা ভাবনা থেকে উনি অলরেডি মনে করেন কি করতেছে, উনি চলে যাইতেছে। দেখা যাচ্ছে যে উনি ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, অথবা সে তার যা কিছু আছে এগুলো সব অপসারণ করে ফেলেছে। এই বিষয়গুলো থেকে আসলে তাকে যেন গ্রেপ্তার করে রাখা হয় সেজন্য আপনি আবেদন করবেন। এই মোটামুটি প্রাথমিক কথাবার্তা। বিস্তারিত ওই যে প্রথম ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন, ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমরা একটু সংক্ষেপে আবার একটু রিভিউ করার চেষ্টা করছি। এবং 5 থেকে 13 মধ্যে বলা আছে যে আবার এখানে যে রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারবেন। এখন কিন্তু সে কি করতেছে, তার এখানে সম্পত্তি সংক্রান্ত বিষয়, তার সম্পত্তিটা উনি কি করতেছে, হয়তো উনি কি করতেছে মানে স্থানান্তর করার জন্য উনি মানে উদ্যোগ নিতেছে, অথবা তার ইখতিয়ারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই কাজগুলো করার চেষ্টা করছে। তখন আপনার 5-এ বলতেছে যে উনি কেন জামানত দিবে না। হ্যাঁ, জামানত দিতে বলবে। উনি যদি মানে এখানেও আবার কারণ দর্শানোর নোটিশ দিবে যে আপনি জামানত দেন। উনি যদি কারণ দর্শাইতে না পারে, জামানতও দিতে না পারে, তাহলে ওনাকে কি করবে, শেষে 6-এ বলতেছে যে ওনার সম্পত্তি ক্রোক করা হবে। আর ক্রোকের কি পদ্ধতি আছে, এবং কিভাবে তদন্ত হবে, এবং জামানত দিলে কিভাবে ক্রোক অপসারণ হবে, এবং কি যেটা কৃষিজাত দ্রব্য যেটা ক্রোকযোগ্য নয়, এবং স্মল কজেস কোর্ট ক্রোক করতে পারে না, এই বিধিবিধানগুলো নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করছিলাম, ওভারঅল একটা ধারণা। এরপরে আমরা 39 আদেশ নিয়ে আলোচনা করছিলাম, কখন অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিধিবিধানগুলো নিয়ে। হ্যাঁ, আর অস্থায়ী নিষেধাজ্ঞার আলোচনা করতে গিয়ে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, আমরা আমরা স্থায়ী নিষেধাজ্ঞা, আমরা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, আমরা অনেকগুলো নিষেধাজ্ঞা নিয়ে কালকে অনেক কথাবার্তা বলেছি। যে এই অবস্থাতে আসলে দেখা যাচ্ছে যে কখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন, দেখা যাচ্ছে যে আপনার যে সম্পত্তি আছে, এই বিষয়গুলো আছে, উনি উনি নিশ্চয়ই ওই আগের মতো ক্রোক করার যে বিষয়গুলো বলতেছেন, উনি কি করতে পারে, আমরা মনে রাখার জন্য একটা কৌশল দিয়েছিলাম, দক্ষ হবি। এই যে কৌশলটা, হ্যাঁ, অর্থাৎ উনি ধ্বংস করে ফেলতেছে, ক্ষতিগ্রস্ত করছে, হস্তান্তরিত করবে, বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাইলে তো আপনি এগুলো কি করার জন্য বলবেন, একটা নিষেধাজ্ঞা যেন তার উপর জারি করা হয়, উনি যেন তার এই সম্পদগুলো বা এগুলো ধ্বংস করতে না পারে, ক্ষতিগ্রস্ত না পারে, হস্তান্তর করতে না পারে, বিক্রি করতে না পারে। আর দ্বিতীয়ত যে 2 বিধিতে বলা আছে, উনি যে ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ লঙ্ঘনের যে পুনরাবৃত্তি যেন উনি করতে না পারে, এই জন্য ওনাকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হোক, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হোক। এই অস্থায়ী নিষেধাজ্ঞা বিধিবিধান আমরা সবই আলোচনা করেছি, এবং আমরা বলেছি যে এরপরে 6 থেকে 10-এর মধ্যে এখানে কিছু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ আছে। আসলে নিষেধাজ্ঞা দিতে গেলে নোটিশ করা লাগে, হ্যাঁ, ওনাকে শুনানির বিষয় আছে, ওনাকে নোটিশ দেওয়া লাগে, উনি থাকতে হবে। তবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে সরকারি কোনো যদি আপনার ম্যাটার না হয়, তাহলে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা নিয়ে নেওয়া যায়। অর্থাৎ আমাকে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত আপনি মাননীয় আদালত কি করছেন, আমাকে মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিচ্ছেন না। এটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, সেটা 6 থেকে 10 পর্যন্ত বলা হয়েছে। মোটামুটি বুঝতে পেরেছেন। আমরা এখন আমাদের মেইন যে টপিক আজকে, আমরা 41 আদেশে চলে যাই। এই জায়গাটা খুবই খুবই অর্জুন আমি মনে করছি, আবার পরীক্ষা আসার মতো। এখান থেকে পরীক্ষা
আসতে পারে, একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। গতবার যদিও আপনারা 9 আদেশটা পুরোপুরি জানেন যে পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে, এবার আপিলে যদি এ, এ, ওনারা উপস্থিত অনুপস্থিত হয় সেই বিধিবিধানগুলো কি সেগুলো নিয়ে আসলে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমরা আগে একটু ধারাভিত্তিক বিষয়গুলো দেখার চেষ্টা করি, এরপরে আমরা প্রশ্ন কি আসছে, হ্যাঁ, বিগত সনে বার বিজিএসে কি প্রশ্ন আসছে সেগুলোতে আমরা আলোচনায় যাচ্ছি। এরপর দেখেন, আমরা বিধি একে দেখতে পাই যে আহ, আপিলে আপিলে অর্থাৎ স্মারকলিপিতে যা থাকবে, কি কি থাকবে সেই বিষয়গুলো এখানে বলা আছে। অর্থাৎ প্রত্যেকটি আপিল বা স্মারকলিপি আকারে দাখিল করতে হবে। আপনি কিভাবে দাখিল করবেন সেটা, আপিলগুলো আপনাকে স্মারকলিপি আকারে দাখিল করতে হবে, এবং যেই ডিক্রি বা রায় হতে আপিল করা হচ্ছে তার একটি নকল। আপনি তো নিশ্চয়ই একটা, এখানে একটা ডিক্রি হয়েছে অথবা একটা রায় হয়েছে, আপনি যেখান যার জন্য আপনি আপিল করছেন ওনার একটা নকল লিপির সঙ্গে প্রদান করতে হবে। এবং প্রত্যেকটি আপিলকারী বা তার উকিল দ্বারা কি হইতে হবে, স্বাক্ষরিত হইতে হবে। এবং যে ডিগ্রি হতে আপিল করা হচ্ছে সেই ডিগ্রি সম্পর্কে যদি মানে কারণগুলি সংক্ষেপে বা আহ, স্পষ্ট শিরোনামে ব্যাখ্যা করতে হবে, এবং কারণগুলো ধারাবাহিকভাবে নম্বর যুক্ত করতে হবে। এটা হলো বিধি একের কথাবার্তা, আপিলের সঙ্গে যা থাকতে হবে। এরপরে দেখেন বিধি দুই বলতেছে যে আপনার আপিলের স্মারকলিপিতে যা নেই মানে তা অনুমতি সাপেক্ষে উত্থাপন করা যাবে। আপনি আপিলে মানে কি করতেছেন যে প্রকাশ করেননি কি বিষয়ে, আপনি নতুন করে আবার আপিলে কি বিষয়টা নিয়ে আসছেন, এরকম যদি কোনো বিষয় হয় তাহলে অনুমতি সাপেক্ষে সেটা উত্থাপন করা যাবে। সেটাই বলছে হলো বিধি দুয়ে। হ্যাঁ, বিধি তিনে কি বলতেছে, বিধি তিনে বলতেছে স্মারকলিপি প্রত্যাখ্যান বা সংশোধন করা যাবে। চাইলে আপনি এটা আপনার কি করা যাবে, প্রত্যাখ্যানও করা যাবে, সংশোধনও করা যাবে। অর্থাৎ আপনার আপিলের স্মারকলিপি নির্ধারিত পদ্ধতি অনুসারে প্রণয়ন করা না হলে, যদি আপনি প্রণয়ন না করেন তাহলে সেটা প্রত্যাখ্যান করা যেতে পারে, অথবা সংশোধনের উদ্দেশ্যে সেটা ফেরত দেওয়া যেতে পারে। এবং প্রত্যাখ্যান করলে আদালত কারণগুলো লিপিবদ্ধ করবেন, এবং আপিলে স্মারকলিপি সংশোধন করা হলে বিচারক সংশোধনীতে স্বাক্ষর করবেন। তাইলে তিনি বলতেছে প্রত্যাখ্যান এবং সংশোধন, অ্যামেন্ডমেন্ট এবং ওই যে রিজেকশন, যেটা দুইটাই আছে এখানে, দুইটাই থাকবে। এরপরে হলো আরেকটা, আহ তিনটা গেল। স্মারকলিপিতে একে বলতেছে স্মারকলিপিতে কি থাকবে, হ্যাঁ, অর্থাৎ কি কি আপনি দিতে হবে। এবং দুইয়ে বলতেছে যে যদি আপনি স্মারকলিপিতে আপনি নাই উল্লেখ করেন নাই তখন আপনি আদালতের অনুমতি সাপেক্ষে উত্থাপন করতে পারবেন। এবং তিনি বলতেছে আপনি প্রত্যাখ্যান ও সংশোধন করতে পারবেন। এবার আমরা একটু দেখি যে মামলার কার্যক্রম, অর্থাৎ এই অথবা ডিগ্রি জারি স্থগিত রাখার বিষয়, যদিও ডিগ্রি জারির কার্যক্রম আপাতত নতুন সংশোধনীতে ওমিট করা হয়েছে, তারপরও আমরা বিধিবিধানগুলো দেখি। মনে করেন যে একটা আপিল পাওয়ার পরে আগে কি হইতো, ডিগ্রি জারি মামলা করে দিত। হ্যাঁ, এরপরে এগুলো স্থগিত রাখার বিধিবিধানগুলো আপনাকে কোথায় বলা আছে, আপনার আপিল আদালত কর্তৃক স্টে অফ আপিলেট কোর্ট স্থগিত রাখার বিধান বিধি 5-এ বলা আছে। হ্যাঁ, ডিগ্রি প্রদানকারী আদালতে যদি ডিগ্রি স্থগিত রাখার জন্য প্রার্থনা করে তাহলে সেটা কি করতে পারবে, বাদী বা আপিলকারী যে উনি আবেদন করতে পারবে যে স্থগিতের আদেশ প্রদান না করা হলে গুরুতর কি হয়ে যাবে, ক্ষতি হবে, এবং অযৌক্তিক বিলম্ব ছাড়া আবেদন করা হলে, এবং তিনি ডিগ্রি বা আদেশ যথাযথ পালনের জন্য আবেদনকারী জামানত আহ, প্রদান করলে, তাইলে এই বিষয়গুলো আবেদনের শুনানি সাপেক্ষে আদালত একতরফাভাবে ডিগ্রি জারি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। যদিও এটা আসার সম্ভাবনা নাই, এখন আর ডিগ্রি জারির বিষয় নিয়ে ভবিষ্যতে আর প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ জারি এখন আর হবে না, সরাসরি কার্যক্রমে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমরা যদি দেখি এখানে আহ আপিল মঞ্জুর হওয়ার পরবর্তী কার্যক্রম, এখন আপিল যদি মঞ্জুর হয়, আপিলটা যখন মঞ্জুর হবে পরে আপনি কি করতে পারবেন সেটা বলতেছে যে হলো এখানে দেখেন, আহ, এটা বিধি 9-এ বলতেছে নিবন্ধন বইতে রক্ষিত করবে, একে আপিল রেজিস্টারও বলা হয়। 9-এ নিবন্ধন বইতে কি করবে, এটাকে আপিল
এটা রাখবে, মানে ওখানে সংরক্ষণ করবে, রক্ষিত করবে, রেজিস্টারও বলা হয়। যেমন যেমন ওই যে আমরা বিভিন্ন রেজিস্টার বই আছে, সিআর মামলা, জিআর মামলা, ওইভাবে এই রেজিস্টার বইতে এই করবে। আর 11তে বলতেছে নিম্ন আদালত নোটিশ ছাড়া আপিল খারিজ করতে পারে। নিম্ন আদালত নোটিশ না দিয়েও আপিল খারিজ করার ক্ষমতা আছে। এরপরে হলো আমরা 12তে দেখতেছি যে আপিল শুনানির দিন কি করবে, আপিল শুনানির দিন নির্ধারণ করবে। কি বলবে যে আপনার বাসস্থান হতে আদালতে উপস্থিত হয়ে আপিলের জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়ে আদালত আপিল শুনানির দিন ধার্য করবেন। আপিলের শুনানির দিন ধার্য করবেন, সেটা 12তে বলা আছে। এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপিলে মুলতুবি। আপনি আপিলেও সময় চাইতে পারেন, অ্যাডজর্নমেন্ট চাইতে পারেন। ঠিক আছে, আমরা বিগত দিনে অ্যাডজর্নমেন্টের বিষয়টা সংশোধনী নিয়ে আগে আপনারা যখন আমরা 17 আদেশে দেখতাম যে প্রিএম্পটরি হিয়ারিং এর আগে খরচ ছাড়া 6 বার যেখানে বলা আছে, এখন সেটা হবে কয়বার বলেন তো আরজু ভাই, কয়বার হবে সেটা এখন? 4 বার। 4 বার খরচ ছাড়া উভয় পক্ষে চাইতে পারবে। সেম এখানেও 12 কথা বলতেছে আপিলে মুলতবির বিষয় আছে। আপিলের ক্ষেত্রে কোনো পক্ষের অনুরোধে আপিল আদালত 3 বারের অধিক সময় মঞ্জুর করবে না। হ্যাঁ, এখানে 3 বারের অধিক সময় মঞ্জুর করবে না, তবে 3 বারের বেশি মুলতবি করলে এখানে ন্যূনতম 200 থেকে 1000 টাকা অপর পক্ষকে খরচের আদেশ দিবে। এই এই হলো মোটামুটি দেখেন যে কোনো পক্ষের অনুরোধে 3 বারের বেশি আপিল মুলতবি করবে না, তবে এই ক্ষেত্রে 200 থেকে 1000 টাকা অপরপক্ষকে আদেশ প্রদানের আদেশ দিবে যদি তা অমান্য করে, না হলে আপিল একতরফা নিষ্পত্তি হয়ে যাবে। এরপরে বলতেছে যে আপনার একতরফা আপিল রদ করতে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, এবং সেটা 200 থেকে 1000 টাকা অপরপক্ষকে দেওয়ার আদেশ দিতে পারে, তবে শর্ত থাকে যে এখানে একবার একতরফা আপিল রদ হবে। ঠিক আছে, এই কথাটা আবার আগে এক সময় 9 আদেশে আমরা ওই যে কতবার রদ করা যাবে সেরকম কোনো বিধিবিধান ছিল না একতরফা রদের বিষয়টা। এখন বলতেছে যে একবার, ওখানেও অ্যামেন্ডমেন্ট আসছে, আমরা দেখাবো, ওখানেও একবারের বিষয়টা নতুন করে অ্যামেন্ডমেন্ট নিয়ে 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 আসা হয়েছে। এরপরে দেখেন আপিলের কারণ লিপিবদ্ধ করে আপিল শুনানির পর্যায়ে অথবা নিজস্ব উদ্যোগ গ্রহণ করবেন। মোটামুটি এটা হলো আপিলের মুলতবির বিধান হলো এটা। তাইলে আপিলকারী যদি খরচ প্রদানে ব্যর্থ হয় তাইলে আপিল হয়ে যাবে খারিজ। আর প্রতিবাদী খরচ প্রদানে ব্যর্থ হলে তাইলে কি হয়ে যাবে, একতরফা নিষ্পত্তি হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আপনারা দেখবেন হচ্ছে হলো ওই যে কিসের অভাবে আপনার হচ্ছে হলো তদবিরের আহ, অভাবে আপিল পরিচালনাকারী যদি পদক্ষেপ পালনে ব্যর্থ হয় তাইলে কি হয়ে যাবে, এখানেও আপিলটা খারিজ হয়ে যাবে। তদবির বলতে কি বুঝাইতেছে, যেমন হাইকোর্ট এর বিধি মোতাবেক আপিলকারী আপিল পরিচালনার পদক্ষেপ নেওয়ার যদি প্রয়োজন হয়, আপিলকারী যদি উক্ত বিধি অনুসারে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাইলে আপিল খারিজের আদেশ দিতে পারেন। এটাই হচ্ছে হলো তদবিরের অভাবে অর্থাৎ আপিল খারিজ। এই হলো কাহিনী। এরপরে আমরা গুরুত্বপূর্ণ, এখন আমরা শুনানিকালে কি পদ্ধতিগুলো হবে সেটাই বলা আছে। আমরা দেখতে যে 16তে, বিধি 16তে আছে আপিলের কার্যক্রম আরম্ভ করার অধিকার বলা আছে। বিধি 16তে যে আপিলের কার্যক্রম কখন আরম্ভ করা হবে, এবং 17তে বলা আছে আপিলকারী অনুপস্থিত হলে মামলা খারিজ এবং বিবাদী অনুপস্থিত হলে একতরফা নিষ্পত্তি। সেটা 17, এটা আমরা আগেও দেখেছি। 18তে বলতেছে আপিলকারী খরচ আদায় দিতে যদি ব্যর্থ হয় তাহলেও মামলা খারিজ হয়ে যাবে। এগুলো আলাদা আলাদা ভাবে আবার বিধি দিয়ে বিষয়গুলো বলে দেওয়া হয়েছে যে কি হবে শুনানিকালে যদি এরা না থাকে কি হবে। এবং 19-এ বলতেছে যে অনুপস্থিতির পর আপিল খারিজ রদ আবেদন করতে পারে, কেন আসতে বা কেন খরচ দিতে পারে নাই উপযুক্ত কারণ দেখাইতে পারে। এবং 19 করতে বলতেছে, 19টা খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে যে অনুপস্থিতির পর আপিল খারিজ রদ আবেদন করতে পারে, কেন আসতে পারে নাই, সে কেন খরচ দিতে পারে নাই উপযুক্ত কারণ দেখাইতে হবে। আর 19 কথা বলতেছে সরাসরি খারিজ রদের, যেটা আমরা 9 আদেশের আপনার হলো কত 9 ক যেটা দেখেছি সেটার প্রতিফলন হচ্ছে হলো এখানে 19 এবং 19 ক। ঠিক আছে, মিল আছে, ওখানে 9 ক, এখানে 19 এবং 19 ক। এটাই হচ্ছে হলো কার জন্য,
ওখানে হলো বাদীর জন্য, আর এখানে হচ্ছে হলো এখানে কি বলা হয় আপিলকারী, হ্যাঁ, এখানে হচ্ছে হলো আপিলকারীর জন্য। আর এরপরে হলো আপনার এখানে একবার করা যাবে, সরাসরি যদি খারিজ রদ করতে হলে তাহলে একবার আবেদন করা যাবে। আর 21 বলতেছে যে হলো যদি বিবাদী একতরফা ডিগ্রি হলে তার রদের আবেদন করতে পারেন যথাযথ কারণ দেখিয়ে। আমরা একটু অ্যামেন্ডমেন্টটা একটু দেখার চেষ্টা করি। এই জায়গাতে 21টা একটু অ্যামেন্ডমেন্ট আসছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে 21 বলতেছে যে আগে ছিল কি ছিল, 21 আগে আমরা আরেকটা বিষয় দেখি এখানে। আহ, তবে এই নিয়মের অধীন কোনো আপিলের একাধিকবার পুনরায় শুনানি করা যাবে না, 21 বিধিতে বলা আছে। আগে আগে 21 বিধিতে কি ছিল, এগুলো একাধিকবার শুনানি করা যাইতো, এখন বলতেছে যে একবারের বেশি আপনি কি করতে পারবেন না, শুনানি করতে, এক আপিলে একাধিকবার পুনরায় শুনানি করা যায় না, এখন নতুন করে এটাই যোগ করা হয়েছে। ঠিক আছে, এটা হলো 21 একটু অ্যামেন্ডমেন্ট আসছে। আর জুবাই বুঝতে পার আছে যদি বিবাদী একতরফা ডিগ্রি হলে তার রদের আবেদন করতে পারবে যথাযথ কারণ দেখিয়ে, কিন্তু বিধি 21 কতে আসছে সরাসরি একতরফা ডিগ্রি খারিজের জন্য 30 দিনের মধ্যে এফিডেভিট সহ না সেটা 3,000 টাকা খরচা। এখানে আমরা আমরা যেটা বলতেছিলাম 21 বলতেছে আপিল পুনরায় শুনানি, আপনার 41 আদেশে বলছে যে প্রতিবাদী, অর্থাৎ যদি প্রতিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি যদি হয়ে যায় আবেদন করে আপিল পুনরায় শুনানির যে বিষয়টা আছে, এখন সেটা একাধিকবার পুনরায় শুনানি করা যাবে না, সেটাই এখন নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি আমি আরেকটা জিনিস আপনাদেরকে মেন মেন ইয়াটা দেখাই, মেন গ্যাজেটটা একটু দেখাই, দাঁড়ান। তাহলে এখনো ধারাতে আছি, আর একটু দেখি ধারাগুলো দেখি, আমরা প্রশ্নতে ঢুকতেছি। তাইলে আমরা গুরুত্বপূর্ণ হচ্ছে হলো 19 কতে হলো আপিলটি সরাসরি পুনর্গ্রহণ করা যায়, আর 19 বলতেছে অনুপস্থিতির জন্য যদি খারিজ হলে উনি আবেদন করলে আপিলটি আবার পুনর্গ্রহণ করা হবে। আর 21 হচ্ছে হলো প্রতিবাদী, অর্থাৎ যে বিবাদী ওনার গল্প। আর 21 কথা বলতেছে হলো 30 দিনের মধ্যে উনি সরাসরি কি করতে পারবে, আপিল শুনানি অর্থাৎ করার জন্য এই করতে পারবে। তবে 3,000 টাকা পরিশোধের এখানে আদেশ, মানে 3,000 টাকা দিতে হবে তাকে 30 দিনের মধ্যে, এফিডেভিট সহ পূর্ণ শুনানির জন্য আবেদন করলে তাকে 3,000 টাকা দিয়ে এই আবেদনটা করতে হবে, সেটাই হলো 21 কতে বলা আছে। আর আমরা যদি 22টা যদি আমরা একটু দেখি যে শুনানিকালে, এটা কি, এটা তো আগে পূর্ণ শুনানির জন্য মনে হয় 1,000 টাকা ছিল, না না এটা এখন এখনো 3,000, আগেও ছিল 3,000, 1,000 টাকা এখানে ছিল না। এটা 1,000-এর আচ্ছা গল্প আচ্ছা গল্প এখানে না, 1,000-এর গল্প আপনি অন্য জায়গাটা মিলাই ফেলতেছেন। ওই আপনার হয়তো ওখানেও 3,000, আপনার হলো যখন পক্ষগণ উপস্থিত অনুপস্থিত থাকে ওখানেও 3,000, এখানেও 3,000, এখানে বেশ কম নাই, একই আছে। নয়া দেশের 13 কতেও সেম, যদি আমি ভুল না করি। না, ঠিক আছে ঠিক আছে। নয়া নয়া দেশের 13 কতেও সেম আপনাকে 3,000 টাকা দিতে হয়। নয়া দেশের 13 ক বিবাদীর বিবাদী দিতে হবে হুম 3,000 টাকা। হ্যাঁ 3,000 টাকা দিতে হয়, এই হলো কাহিনী। আর এখানে আপনি 1,000 টাকা মিলাই ফেলতেছেন হলো 9 কতে, কোথায় আপনি 9 কতে 1,000 টাকা মিলাই ফেলতেছেন, ওই বাদী ছিল 1,000, হ্যাঁ 9 বাদীর ক 1,000। বাদির ছিল 1,000, এই হলো কাহিনী আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। তাইলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে হলো এই যে 19, 19 ক, 21, 21 ক, এবং অ্যামেন্ডমেন্টটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, বলতে হবে যে এখন রিহিয়ার শুনানি একবার হবে, পুনরায় বারবার এখানে শুনানির কোনো সুযোগ নাই। আর 22 বলতেছে যে আপনাকে কি করতে হবে, শুনানিকালে যে উত্তরদায়ক বিবাদী আপত্তি দিতে পারবেন। এখানে আপত্তি দেওয়ার বিষয় আছে, এখানে ক্রস আপিল আছে, ক্রস অবজেকশন আছে, পাল্টা ডিগ্রি, পাল্টা আপত্তি। অনেক সময় যখন আপিল হয়ে কি করা হয়, একজনে যদি মনে করেন আপিল করে, ওই ক্ষেত্রে যে আরেকজন আছে যদি আংশিক যদি আপনাকে ওইরকম ডিগ্রি দেওয়া হয়, তাহলে উনি যে আবার পরবর্তী যে আপিল করে নাই উনিও কি করতে পারবে, পাল্টা আপত্তি করতে, পাল্টা অবজেকশন দিতে পারবে, পাল্টা আপত্তি করতে পারবে, হ্যাঁ, ক্রস আপিল করতে পারবে। এই বিষয়গুলো হচ্ছে হলো 22 বলা আছে, যদিও ওইভাবে আসে নাই। তবে আপনারা এখানে দুটা জিনিস আছে, সেটা হলো ডিগ্রি আংশিক বাদীর পক্ষে, আংশিক যদি বিবাদীর পক্ষে যায়, হ্যাঁ, তাহলে কি করবেন, এখন যে 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 কেউ একজন তো আপিল করবে, হ্যাঁ, যে কেউ একজনে আপিল করবে না,
আপিল করবে। এখন আপিল করলে পরবর্তীতে যে আরেকজন আছে উনি চাইলে উনি এখানে পাল্টা আপত্তি দিতে পারবে যে না, আমি আমি আহ, কি পাবো, আমিও সম্পত্তি এভাবে পাইলে আমার জন্য ভালো হইতো। তাইলে এই হলো বিষয়, হয়তো একজনে আপিল করছে আরেকজন করে নাই, কিন্তু শুনানিকালে উনিও আপত্তি করতে পারবে। যদি কোনো পক্ষ আপিল না করলে যে আপিল করে বা আপত্তি দিতে পারবে 1 মাসের মধ্যে এই বিষয়গুলো পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ দুজনের মাঝে একজনে আপিল করলে উনি পরবর্তীতে যে আপিল করে নাই উনি আপত্তি দিতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে প্রশ্ন আসছে, আমরা দেখলে বুঝতে পারবেন। এরপর হলো দেখেন, দেশে বলতেছে আপিল আদালত আপিলটি পরিচালনার সময় রিমান্ডে বা পুনঃ বিচারে প্রেরণ করতে পারবেন। এগুলো আপিল আদালতের পাওয়ার। আমরা দেখবো একটু পরে আপিল আদালত কি কি করতে পারবে। 4টা বিষয় আমরা সংক্ষেপে মনে রাখার জন্য টিপস দিয়েছিলাম, সেই বিষয়গুলো এখানে আসবে। 23 এবং 24-এ বলতেছে যে আপনার হচ্ছে এলো, যেটা 24-এ কিন্তু আগে ছিল মে, কি ছিল, হয়ার এভিডেন্স অন রেকর্ড সাপোসিয়েন্ট আপিলেট কোর্ট মে ছিল, এখন হবে কি শ্যাল। এখন কি হবে এখানে, শ্যাল হবে এই কথাটা, অর্থাৎ চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবে। এখন জোর দিয়ে বলতেছে আগে মে ছিল এখন শ্যাল হবে। এটা হলো 24-এর বিষয়টা, হ্যাঁ। আর 27-এ বলতেছে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবে। এই হলো মোটামুটি এখান থেকে গুরুত্বপূর্ণ। এরপরে তেমন একটা গুরুত্বপূর্ণ নাই। আমরা তাইলে কি দেখে ফেলেছি, আমরা আদেশের বিধিগুলো দেখছি। এবার পরীক্ষায় কি আসছে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি, তাইলে আপনাদের বিষয়টা 41 আদেশটা ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় আসছে আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কি, আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কি, যদি যায় কখন সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আলোচনা করুন। তাহলে আহ, সাধারণত আপিল আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, তবে নিম্নোক্ত ক্ষেত্রে আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। যেমন আপিলকারীর ব্যর্থতা ত্রুটির কারণে যদি আপিল খারিজ হয়ে যায়, তাইলে সেটা কি বলতেছে 41 আদেশের বিধি 19 অনুযায়ী 30 দিনের মধ্যে আপিলটি পুনর্গ্রহণের আবেদন করতে হবে, এবং আবেদন না মঞ্জুর বা প্রত্যাখ্যান করলে আপিল করা যাবে। এরপরে বলতেছে হলো আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে যদি রেসপন্ডেন্ট অর্থাৎ যে অভিযুক্ত উনি যদি হাজির না হয়, তাহলে অনুপস্থিত থাকলে তাহলে আদালত আপিলের একতরফা শুনানি করবেন, এবং প্রতিবাদী আপিলটি পূর্ণ শুনানি অর্থাৎ 21 আদেশের অধীন আবেদন করতে পারবে, যেটা আমরা বললাম একবার পারবে এখন, এবং প্রত্যাখ্যান বা নামঞ্জুরের বিরুদ্ধে আপিল করা যাবে। তাইলে আমরা প্রশ্ন দেখে গেছি যে আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যদি যায় কি, তাহলে এই এই উত্তর মোটামুটি একটা পেয়ে গেছেন। এখন হচ্ছে হলো আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজ আর্থিক ও এখতিয়ারের সময়সীমা কি, সীমা কি, এই আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজের আর্থিক ইখতিয়ারের সীমা কি, সেটা আমরা দেখেছিলাম যে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 আমরা 21 ধারা কি দেখছিলাম, 21 ধারাতে আর্থিক আপিলের ইখতিয়ার বলছিলাম 5 কোটি পর্যন্ত হইলে কোথায়, জেলা জজের কাছে আপিল করতে পারবেন। 5 কোটির উপরে হইলে তাইলে কোথায় করবেন, সেটা হলো হাইকোর্ট। হাইকোর্টে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে হলো আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ারের সীমা কি, এগুলো প্রশ্ন আসছে, এটা দশম বিজিএসে আসছে, মোটামুটি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আহ তাহলে আহ আমরা দেখি আপিল এখতিয়ার প্রয়োগ ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনত বিষয়টি বিবেচনায় নিতে পারেন। কি বলতেছে, আপিল এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনগত বিষয়টি বিবেচনা নিতে পারেন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? তাহলে বলতেছে যে এখানে আপিল আদালত কি বিষয়টা বিবেচনায় করবেন, যে এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনত বিষয়টি বিবেচনায় নিতে পারেন। কি বিষয়টা নিতে পারেন, কেবল মোকদ্দমার আইনত বিষয়টি বিবেচনা নিতে পারবেন। তবে আমি এই বক্তব্যের সাথে একমত নই, যে কারণ দেওয়ানি কার্যবিধি সরাসরি এই বিধান নেই যে আদালত আপিল এখতিয়ার প্রয়োগের সময় মোকদ্দমার আইনগত বিষয় দেখবে নাকি তথ্যগত বিষয় দেখবেন, নাকি উভয় দিকটি দেখবেন। তাহলে আমরা 41 আদেশের 25 অনুযায়ী বিচারিক আদালত যদি কোনো তথ্যগত প্রশ্ন নিষ্পত্তি করতে বাদ দিয়ে থাকে যা মোকদ্দমার সিদ্ধান্তের জন্য আবশ্যক, তবে আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করতে পারেন এবং বিচারের জন্য প্রেরণ করতে পারেন। অর্থাৎ এখানে আপিল আদালত আইনগত বিষয়ের পাশাপাশি তথ্যগত বিষয়
বিবেচনা করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর কথা নাই, তাইলে কি বুঝছেন যে এখানে একটা ডিএলআরও আছে, যে 54 ডিএলআর এসসিডি 310, এই মামলায়ও বলা আছে যে যে আপিল আদালতের ক্ষমতা বিশ্লেষণ করে দেখা যায় মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি বা অতিরিক্ত ইস্যু গঠনের ক্ষেত্রে আপিল আদালতকে মোকদ্দমার সংশ্লিষ্ট বিষয় বা আইনগত প্রশ্নগুলোর উপর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। তাইলে বুঝতেছেন যে এখানে পরীক্ষা কি আসছিল, যে আপিল ইখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনগত বিষয়টি বিবেচনায় নিতে পারেন না, উনি দুইটাই পারেন। উনি আইনগত বিষয় দেখতে পারেন, এরপরে উনি কি দেখতে পারেন, তথ্যগত বিষয়গুলো দেখতে পারেন। এই দুইটাই উনি দেখতে পারবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। প্রশ্ন ক্লিয়ার। এরপরে দেখেন প্রশ্ন আসছে, আপনি কি মনে করেন সকল ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায়? সকল সকল ডিগ্রি বিরুদ্ধে কি আপিল করা যায়? না, সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা, মনে করেন আপনি আপিল করতে পারবেন না। আমরা একটু দেখি এখানে কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় আর কোনগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না। তাহলে 96 এর বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় দেওয়ানি কার্যবিধি অন্য কোনো আইনে স্পষ্টত কোনো বিধান না থাকলে মূল এখতিয়ার প্রয়োগকারী আদালত অর্থাৎ পরোত্তর ডিগ্রির বিরুদ্ধে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। এবং 96 দ্বারা শুরুর দিক দিয়ে বক্তব্য থেকে বোঝা যায় যে দেওয়ানি কার্যবিধি সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। হ্যাঁ, তাইলে কোন কোন ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না আমরা সেগুলো একটু দেখি। যেমন পক্ষগণের সম্মতিতে যে ডিক্রি দেওয়া হয় তাতে আপিল করা যায় না, 96(3) বলা আছে। এবং বলতেছে 89 ক, অর্থাৎ মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, 89 ক এর 12-তে বলা আছে। এবং আপিলে প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, যেটা দ্বিতীয় আপিলের বিধান দেওয়ানি কার্যবিধিতে নাই। দেওয়ানি কার্যবিধিতে কোনো দ্বিতীয় আপিল নাই, যেটা ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে। সেটা কোথায় আছে? আপনার হলো খালাসের বিরুদ্ধে। কেমন? এই হলো কাহিনী। স্মল কজেস কোর্টের ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, যেটা দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 25 ধারাতে বলা আছে। এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারার অধীন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। তাইলে সকল ডিগ্রির বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পারেন। হ্যাঁ, কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। এরপরে আমরা একটু দেখি 16 ডিগ্রির কোন পক্ষ কি আপিলের মাধ্যমে ওই ডিগ্রিকে চ্যালেঞ্জ করতে পারে? 16 ডিগ্রি, হ্যাঁ, 16 ডিগ্রি কোন পক্ষ কি আপিলের মাধ্যমে ওই ডিগ্রিকে চ্যালেঞ্জ করতে পারে? যে না, পক্ষগণের, পারে না। না, এখানে চ্যালেঞ্জ বলতে কি বুঝাইতেছে? পক্ষগণের সম্মতি বা আপোষের উপর ভিত্তি করে যদি কোনো সিদ্ধান্ত বা 16 ডিগ্রি দেওয়া হয়, সেটাই 16 ডিগ্রি। যেটা 96(3) অনুযায়ী পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিগ্রি দান করলে এরূপ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। তবে 16 ডিগ্রির কোনো পক্ষ আপিলের মাধ্যমে ওই, ওকে, দেখেন আমরা আরো কিছু জিনিস দেখার চেষ্টা করি। প্রশ্ন আমাদের কি আসছে, দেখি যে আপিল আদালতের ক্ষমতা ও কার্যাবলী, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে যে কি কি ক্ষমতা থাকবে সেটা হচ্ছে হলো ওনারা মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবে। সেটা কোথায় বলা আছে? সেটা আদেশ 41-এর 24-এ বলা আছে। এবং ওনারা কি করতে পারেন? মোকদ্দমাটা পূর্ণ বিচারের জন্য পাঠাইতে পারবেন, সেটা আদেশ 41-এর 23-এ বলা আছে। এরপর হলো ওনারা বিচার্য বিষয় গঠন করতে পারবেন, সেগুলো বিচারের জন্য প্রেরণ করতে পারবেন, সেটা হলো বিধি 25-এ বলা আছে। এবং অতিরিক্ত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ এর নির্দেশ দিতে পারবেন, সেটা বিধি 27-এ বলা আছে। আমরা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, যেমন অর্ডার 41 রুল 24 অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন। তা আপিলের সিদ্ধান্তের মাধ্যমে কোনো মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে, এটাই আপিল আদালতের উদ্দেশ্য। চূড়ান্তভাবে নিষ্পত্তি বলতে মোকদ্দমার সংশ্লিষ্ট বিষয় ও আইনগত বিষয় প্রশ্নগুলোর উপর চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা। আপিল আদালতকে এরূপ চূড়ান্ত নিষ্পত্তি করতে হলে মেমোতে আপিল দায়ের করার যেসব কারণ উল্লেখ করা হয়েছে সেগুলো উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ বা উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা বা বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত করা যায়। তবে আপিল আদালত কর্তৃক তৃতীয় কোনো বিষয় নিজ উদ্যোগে বিবেচনায় নিতে পারবে না।
এরপর হলো পূর্ণ বিচারের জন্য পাঠানো। তাইলে এখানে কি বলতেছে, বিচারিক আদালত আদালত কর্তৃক যদি একটি মাত্র প্রাথমিক বিষয়ের উপর মামলা নিষ্পত্তি করা হয়ে থাকে, তাহলে ওই বিষয়ের উপর মামলা অর্থাৎ আপিল আদালত ভিন্নরূপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সংশ্লিষ্ট ডিগ্রি বাতিল করে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে পাঠানোর ফেরত পাঠানোর নির্দেশ প্রদান সহ পুনরায় কি কি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতে পারবে, সেটা 23-এ বলা আছে, বিধি 23-এ। এরপরে হচ্ছে হলো, যদি বিধিতে এসে যদি অধীন যদি মোকদ্দমা পূর্ণ বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে, এখানে সংক্ষুব্ধ পক্ষ 43-এর এক বিধির অধীনে উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করতে পারবে। এবং 25-এ কি বলতেছে, 25-এ বলতেছে বিচারিক আদালত বিচার্য বিষয় গঠন করা থেকে বা বিচার করা থেকে বিরত থাকলে আপিল আদালত যদি মনে করে যে মোকদ্দমার সঠিক সিদ্ধান্ত জন্য প্রয়োজনীয় বিচার্য বিষয় গঠন করা দরকার, তাহলে আপিল আদালত ওইরূপ বিচার্য বিষয় গঠন করে বিচারিক আদালতে পাঠাতে পারেন। মোটামুটি এই হলো কাহিনী। এরপরে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের বিষয়টাই বলা আছে হলো 27-এ, যে পক্ষগণ অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে চাইলে আপিল আদালতেও আবেদনের মাধ্যমে অনুমতি নিতে হবে। আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য আবেদন পাওয়ার পর নিম্নোক্ত বিষয়ে সন্তুষ্ট হলে আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি কখন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজ করতে এবং একটি আপিল একতরফাভাবে শুনতে পারে। আমরা একটু আগে যখন আমরা ধারাভিত্তিক বিধিভিত্তিক মানে আদেশের বিধিগুলা ভিত্তিক আমরা আলোচনা করছিলাম, ওখানে আমরা দেখছি যে কোথায় তদবিরের অভাবে বা আপিল কখন খারিজ হয়ে যেতে পারে। সেটা দেখেন 41-এর বিধি 11-তে বলা আছে যে, এবং 17-তে বলা আছে যে আপিলের শুনানির জন্য নির্ধারিত দিনে আপিলকারী যদি উপস্থিত না হলে আপিলটা কি হয়ে যাবে, আপিলটা খারিজ হয়ে যাবে। এবং বলতেছে যে অর্ডার 41 বিধি 18-এর অধীন নোটিশ জারির খরচ নির্ধারিত সময়ের মধ্যে যদি আপিলকারী ব্যর্থ হওয়ার কারণে প্রতিবাদীকে রেসপন্ডেন্ট নোটিশ দেওয়া না হলে, তাহলেও কি হয়ে যাবে, আপিল খারিজ হয়ে যাবে। এবং 15 এতে বলতেছে তদবিরের অভাবে, অর্থাৎ কি বলতেছে, হাইকোর্ট বিভাগ আপিল গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে, তদবির করতে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিল খারিজ করে দিবেন। তাইলে প্রশ্ন যদি আসে কখন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজ করতে বা আপিল একতরফাভাবে শুনতে পারেন, আপনারা এই 11, 17, 15 এই বিষয়গুলো দিয়ে আনসার করবেন। এখন এখানে প্রতিকারটা কি, আপিল একতরফাভাবে শুনানি হইলে সেটা বলতেছে যে আপিলের শুনানির দিন আপিলকারী হাজির হলেও প্রতিবাদী যদি অনুপস্থিত হয়, এই ক্ষেত্রে আপিলটি একতরফাভাবে শুনানি হবে এবং শুনানির দিন প্রতিবাদী হাজির না হলে একতরফাভাবে নিষ্পত্তি করে দেওয়া হবে। এরপরে হলো তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ বা আপিলের একতরফা আদেশ সরাসরি রদের বিধানগুলো কি আমরা দেখছি না। যদি এরকম যদি আপিল খারিজ হয়ে যায়, তাহলে 19 এবং 19 কতে কার বিধান আছে, অর্থাৎ যে আপিল করেছে আপিলকারী, হ্যাঁ, ওনার ওনার বিধান হচ্ছে 19-19 এতে। ঠিক আছে, উনি কি করবেন, 19-এ কি করবেন, 30 দিনের মধ্যে, যেটা আমরা তামাদি আইনের অনুচ্ছেদ কততে কারো কি মনে আছে, তামাদি আইনের কোন অনুচ্ছেদে এটাকে রদের আবেদনের যে দরখাস্ত করতে হয়? আমাদের আপিলের ওই যে দরখাস্ত আমরা দেখেছিলাম না, কতদিনের মধ্যে দরখাস্ত করতে হবে এবং কোন অনুচ্ছেদে 30 দিন, বলা আছে? 163 একশো আপনার হচ্ছে হলো প্রায় 168 168 অনুচ্ছেদ। হ্যাঁ, যথেষ্ট কারণ। 163 হচ্ছে বাদী, হ্যাঁ, 163 বাদী আর এই হচ্ছে 68। একশো, হ্যাঁ হ্যাঁ, রাইট। এই যে এখানে যথেষ্ট কারণ দেখিয়ে আপিলটি পুনর্গ্রহণ বা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবে। ওই যে আমরা 63-র সাথে 5 যোগ করার জন্য বলছিলাম যে নাকি। এরপরে হলো তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ সরাসরি রদের, সেটা হচ্ছে হলো আপনাকে 19 এতে, হ্যাঁ, বিলম্বে এড়ানো বা বিচার ত্বরান্বিত করার উদ্দেশ্য সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ প্রদান না করে আদালত কি করতে পারবে, সর্বোচ্চ একবার আপিল পুনর্গ্রহণের আবেদন করা যাবে 30 দিনের মধ্যে। এই হলো, আশা করছি বুঝতে পেরেছেন। তবে আপিল খারিজের আদেশের বিরুদ্ধে আপিলকারী উচ্চ আদালতে রিভিশন করতে পারবে, আপিল করতে পারবে না। তাহলে আপিল পুনর্গ্রহণের আবেদন প্রত্যাখ্যান হলে
সেক্ষেত্রে 19 বিধি হলো নামঞ্জুর, অর্থাৎ 43 আদেশ অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল 19 বিধি অনুযায়ী, আর মঞ্জুর হলে রিভিশন। হ্যাঁ, 19-এর মঞ্জুর বা না মঞ্জুর রিভিশন, আর 19 হইলে রিভিশন করতে পারবে। এই হলো মোটামুটি কাহিনী। এরপরে হলো আপিলের একতরফা আদেশের রদের বিধান। আপিলে একতরফা রদের বিধানগুলো হলো কোথায় আছে, আমরা একটু আগে বললাম 21 এবং 21 এতে আছে বা 21 কতে আছে। সেই বিষয়গুলো আছে, যেটা তামাদি আইনের হলো 169 অনুচ্ছেদে বলা আছে। আপনারা হলো কি করতে পারবে, পূর্ণ শুনানির জন্য আবেদন করতে পারবে, যেটা বলছিলাম যে একবার। আর 21 রাতে বলতেছে যে 30 দিনের মধ্যে এফিডেভিট সহ পূর্ণ শুনানির আবেদন সরাসরি আবেদন করতে পারবে। 3,000 টাকা খরচ পরিশোধের আদেশ দিতে পারবেন। এখানে আশা করছি বুঝতে পারছেন যে এখানে একতরফা খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চ আদালতে রিভিশন করতে পারবে। এবার আমরা দেখার চেষ্টা করি পরীক্ষায় আর কি আসছে। পরীক্ষায় এসে যে আমরা ক্ষমতাও দেখলাম, কি কি ক্ষমতা আছে আপিল আদালতের, সেটাও দেখতে পেরেছেন। এরপরে হলো একটি আপিল আদালত দেখে যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ, কিন্তু আপিলটি নিষ্পত্তির জন্য নথিতে পর্যাপ্ত সাক্ষ্য আছে, তাহলে আপিলটি নিষ্পত্তির বিষয়ে আপিল আদালতের করণীয় কি, উক্ত আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে। ও যে উনি পূর্ণ বিচারের জন্য উনি পাঠাই দিতে পারে বিধি 24 অনুযায়ী, অর্ডার 41-এর বিধি 24 অনুযায়ী উনি কি করতে পারবেন, বিচার্য বিষয় পুনঃ নির্ধারণ করার পর এবং চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবেন। এবং আরো উনি কি করবেন, সাক্ষ্য, হ্যাঁ, যেখানে ত্রুটিপূর্ণ তবে সাক্ষ্য থাকা মানে আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত, তাহলে উনি ত্রুটিপূর্ণ বিষয় ইস্যু প্রণয়ন করে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারবেন। এবং 27 অনুযায়ী কি বলতেছে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণও করতে পারবেন। তাইলে উনি বিচার্য বিষয় পুনর্নির্ধারণ করার পর এগুলো নিষ্পত্তি করতে পারবেন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। এই হলো মোটামুটি প্রশ্ন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। এরপরে প্রশ্ন আসছে কিভাবে জেলা জজ আদালত আপিল দায়ের করা হয়, কিভাবে জেলা জজ আদালতে আপিল দায়ের করা হয়, মেমোরান্ডাম অফ আপিল এর আবশ্যকীয় উপাদান কি কি, সেটাই বলা আছে। তাইলে জেলা জজ আদালতে, এই প্রশ্নগুলো কি বিজিএস এর? হ্যাঁ এগুলো বিজিএস এ আসছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলো একবার মানে আপনারা দেখে গেলেন আর কি, ওইভাবে না। এখান থেকে হয়তো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো কখন আপিল খারিজ হইতে পারে, আপিল আদালতের ক্ষমতা, আবার কখন আপনি ওই যে আপনার আপিল খারিজ একতরফা খারিজ হলে কি কি করবেন, অথবা একতরফা হইলে কি করবেন, এই বিষয়গুলো কখন রদ করার বিষয়গুলো, যেটা 19 ক 21 ক, এবং কি এই যে এখানে চারটা যে পাওয়ার আছে 24, 25, 27, এই বিষয়গুলো 23, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, না মানে প্রবলেমেটিক একটা দিলে দিতে পারে, তবে একটুখানি দেখে গেলেন, রিস্ক নিবেন কেন, 41 আদেশটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে জেলা জজ আদালতে আপিল করার নিয়মাবলী। হ্যাঁ, প্রত্যেকটা আপিলকারী তার উকিল দ্বারা স্বাক্ষর থাকবে, এবং আমরা এগুলো বলছিলাম বিধি একে আমরা বলছিলাম তার নকল কি করতে হবে, রায় ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলোর একটা রায়ের নকল স্মারকলিপির সাথে প্রদান করতে হবে, আপত্তির কারণ দিতে হবে, ক্রমিক নম্বর অনুসারে কারণগুলো লিপিবদ্ধ করতে হবে। সেটা আমরা আদেশ 41-এর বিধি একে দেখছি যে কি 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 জিনিসগুলো লাগবে এবং উপাদানগুলো কি, ওই যে মেমোরেন্ডাম অফ আপিলের আবশ্যকীয় উপাদানগুলো কি কি, সেগুলো বলতেছে যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলোর একটা ওই যে নকল বা স্মারকলিপি, এগুলো সংযুক্ত করতে হবে। এবং যদি 7 আদেশের 11 বিধি অধীন যদি আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়, আদালতের যদি সিদ্ধান্ত না দেয়, মোটামুটি ঘুরি ফিরি এইসব কথাবার্তাগুলোই ঘুরি ফিরি বলতেছে, লেস ইম্পর্টেন্ট। ওই যে বিধিতে 41-এর বিধিটা লিখে দিলেই হবে, এখানে কি কি জিনিস সংযুক্ত করতে হবে। এরপরে আমরা যেটা বললাম যে কখন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজ করতে পারে, সেগুলো এখানে যেটা বললাম 17, 11, 17, 18 বা 15 এগুলো দেখবেন, এবং পরবর্তীতে কি করতে হবে সেটা তো বলাই আছে। এবং তদবিরের অভাবে আপিল খারিজ আদেশের একতরফা আদেশ সরাসরি রদের আবেদন করবেন 19 এতে, মানে সরাসরি হলো 19-এর এতে, আর ইয়ে হলো প্রতিবাদের জন্য হলো 21-এর এতে সরাসরি।
যদি আলাদা আলাদাভাবে আসে, তাহলে আর আপিল আদালতের ক্ষমতা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, যেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবে। 24-এ বলা আছে মোকদ্দমা পূর্ণ বিচারে পাঠাতে পারবেন, 23-এ বলা আছে, এবং 25-এ বলা আছে বিচার্য বিষয় গঠন সেগুলো বিচারের জন্য প্রেরণ করতে পারবে, 27-এ হলো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবে। মোটামুটি গল্প শেষ। এগুলোই প্রশ্ন। আর কখন আপনার হচ্ছে কি বলতেছে, আপিলের বিধানগুলো কি, মানে আদেশের হতে এটা একটু গুরুত্বপূর্ণ আছে। আদি ডিগ্রি হতে আপিল 96 দ্বারা বলতেছে যে আপনার হলো আদি ইখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রত্যেকটা ডিগ্রি হতে আপিল সমন করার ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে, এবং একতরফা মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। পক্ষগণের সম্মতিতে কোনো ডিগ্রি দান করলে আপিল করা চলবে না। এখন আদেশ থেকে মানে আপিলের বিধানগুলো কি, এখানে বলা আছে 35-এর ক ধারায় যদি কেউ মিথ্যা বিবৃতিকর এই করে ওই 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 আদেশের বিরুদ্ধে কি করা যাবে, এই যে আদেশ হতে আপিলের বিধান, এখানে আপিল করতে পারবেন। এবং 95 ধারা যদি অপর্যাপ্ত কারণে ক্রোক নিষেধাজ্ঞা নিলে সেখানেও আপিল করা যাবে, জরিমানা বা গ্রেপ্তার দেওয়ানি কারাগারের আটকের আদেশ ছাড়া। হ্যাঁ, গ্রেপ্তার বা দেওয়ানি কারাগারে আটক ছাড়া বাকি জরিমানার জন্য বা গ্রেপ্তারের জন্য আপিল করা যাবে। তবে ডিগ্রি জারি, এখন তো ডিগ্রি জারি নাই, তো বাদ। তারপরে হচ্ছে এমনি, তাহলে কি করা যাবে, আপিল করা যাবে। এবং যে সকল বিধির অধীনে আপিলের স্পষ্ট বিধান আছে, যেমন 43-এর 1-এর 25টা আপিলযোগ্য আদেশ আছে, ওইগুলোতে আপিল করা যাবে। এই বিষয়গুলোতে আপনি আপিল করতে পারবেন। পরীক্ষায় আসতে পারে আপিল এবং রিভিশনের মধ্যে পার্থক্য কি কি সেগুলো একটু দেখবেন। রিভিশন কি জিনিস, আপিল কি জিনিস, যদি আমরা এটাও একটু দেখি। গুরুত্বপূর্ণ আছে যে আপিল হলো নিম্ন আদালতের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে, হ্যাঁ, উচ্চ আদালতের মেমোরান্ডাম সহ আবেদন। আর রিভিশন হলো হাইকোর্ট বা জেলা জজ আদালতে নিম্ন আদালতের সিদ্ধান্তের সঠিকতা যাচাইয়ের জন্য দরখাস্ত। এবং এটা 96 থেকে আপনার 112 ধারাতে বলা আছে। আর এটা রিভিশন হলো 115 ধারাতে বলা আছে। এখানে আইনগত বা ঘটনার প্রশ্নে নিষ্পত্তি করা আপিলে। তারপরে রিভিশনে শুধু মোকদ্দমার গুরুত্বপূর্ণ আইনগত বিষয়গুলো নিষ্পত্তি করা, এখানে ঘটনাগত বিষয়গুলো আসবে না, এটা দেখতে হবে। হ্যাঁ, আপিল দায়ের করা সুনির্দিষ্ট সময়সীমা তামাদি আইনে বর্ণিত আছে, কিন্তু রিভিশনে সুনির্দিষ্ট তামাদি ওইভাবে নাই। এবং স্পষ্ট বিধান থাকলে আপিল করা যায়, যেখানে আপিল করা যায় না সেখানে রিভিশন করা যায়। হ্যাঁ, মোকদ্দমার মূল্যমানের উপর ভিত্তি করে আপিল আদালত নির্ধারণ করা হয় কোথায় আপিল করবে না। ডিগ্রি বা আদেশের প্রকৃতির উপর ভিত্তি করে রিভিশন আদালত নির্ধারিত হয়। দেওয়ানি কার্যবিধির দ্বিতীয় আপিলের কোনো বিধান নাই, কিন্তু দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের বিধান আছে। আশা করছি এই হলো মোটামুটি গল্প। আর কি প্রশ্ন আসতে পারে? আর আসার সম্ভাবনা হচ্ছে হলো কিভাবে আদালত কখন ডিগ্রি লিখিত বা স্বাক্ষরিত হয়, এগুলো দরকার নাই, আমরা অলরেডি এগুলো দেখেছিও। কি কি জিনিসগুলো থাকবে এগুলো একবার দেখলেই হবে। এবং বলতেছে যে আপিল আদালত কর্তৃক রায় লিখা বা প্রচারের পদ্ধতিগুলো কি, কি কি বিষয় থাকবে একটা রায়ের মধ্যে। আমরা আপিল নিয়ে মোটামুটি আমাদের গল্প শেষ। আমরা একটু এখন দেখতে পারি হচ্ছে হলো আহ, গুরুত্বপূর্ণ রিসিভার। দেখেন, রিসিভার এক থেকে রিসিভারের বিধি হলো 1 থেকে 5 পর্যন্ত রিসিভারের বিধি আছে। বলতেছে যে কখন নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিধানগুলো এখানে বলা আছে যে আদালত ন্যায়সঙ্গত বা সুবিধাজনক মনে করলে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করতে পারবেন। এরপরে হচ্ছে হলো আপনি পারিশ্রমিক কি দিতে হবে, যে বিধি 2 বলতেছে রিসিভারের ফিস নির্ধারণ করবেন আদালত নিজে। এরপরে হলো রিসিভারের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করবেন আদালত নিজে। এবং উনি যদি ব্যর্থ হলে, রিসিভার যদি কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি বিধান করতে পারবে। এবং বিধি 5 বলতেছে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করা যাবে। মোটামুটি এ হলো রিসিভারের দায়িত্ব কর্তব্যগুলো একটু দেখে নিবেন, যদি প্রশ্ন আসলেও আসতে পারে। আমরা একটু দেখার চেষ্টা করি। এবার হচ্ছে হলো আমরা মুলতবি 17-তে আমরা অ্যাডজর্নমেন্ট নিয়ে একটু দেখতে পারি, এটা গুরুত্বপূর্ণ এবারের জন্য। 17 17 আদেশটা গুরুত্বপূর্ণ আছে। 17 আদেশ, এই যে এখন 6 বারের জায়গায় আমরা কি করে ফেলবো, এখানে আমরা এখানে দিয়ে দেব 4 বার। এটা মাথায় রাখতে হবে। তাইলে আমরা কি বলতেছে যে 17 আদেশে বলতেছে যে বিধিয়াকে বলতেছে যথেষ্ট কারণ থাকলে মামলার যে কোনো স্তরে তাহাদের যে কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং সময় সময় শুনানি মুলতবি রাখতে পারবে। চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি খরচ সহ উভয় পক্ষকে 3 বার মুলতবি করতে পারে। আর খরচ ছাড়া হলো এখন পারবে হলো 4 বার।
এখানে টাকা হচ্ছে 200 থেকে সর্বোচ্চ 1000 টাকা চূড়ান্ত শুনানির পর্যায়ে। তবে খরচ ছাড়া কোনো মুলতবি দেওয়া হয় না। তবে খরচ দিয়ে 3 বার উভয় পক্ষকে মুলতবি দেওয়া যায়। আর এখানে খরচ হচ্ছে 200 থেকে 1000 টাকা। খরচ না দিলে যে পরিণাম হবে কি হবে, এখানে বলতেছে যদি বাদী খরচের টাকা না দেয় তাহলে মামলা খারিজ, অর্থাৎ বিবাদী হলে একতরফা নিষ্পত্তি হয়ে যাবে। এবং প্রতিকার কি আছে, এখানে উভয় 30 দিনের মধ্যে কি করতে পারবে, 2000 টাকা জমা দিয়ে পূর্ণ বহালের আবেদন করতে পারবেন। এই যে আপনার 2000 টাকা, হ্যাঁ, এখন এখন বুঝতেছেন নি? এখানে এই 2000 টাকার গল্প হচ্ছে হলো এখানে প্রতিকার কি আছে। 17 আদেশের বলতেছে যে যদি 3 এবং 4 অনুযায়ী, উপবিধি 3, 4 অনুযায়ী মোকদ্দমা খারিজ হয় বা একতরফা নিষ্পত্তি হয়, সংযুক্ত পক্ষ 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ জমা দিয়ে মোকদ্দমা পূর্ণ বহালের জন্য আবেদন করতে পারবে এবং উক্ত অর্থ আদালত অন্য পক্ষকে প্রদান করবে। মামলাটি পূর্ণ বহাল করা হবে এবং রিভিশনও করা যাবে। এই হলো মোটামুটি কথাবার্তা। তাহলে আহ, আমরা এখানে দেখি যে কি কি প্রশ্ন আসছে বিগত সনে প্রশ্ন আসছে একটি মামলার শুনানিকালে এবং এর পূর্বে কি অবস্থা কি সত্ত্বে কোনো পক্ষকে আদালত কতবার মুলতবি অ্যাডজর্নমেন্ট মঞ্জুর করতে পারে, অ্যাডভোকেসি পরীক্ষা। আর একটা প্রশ্ন ইংলিশে দিয়ে দিছে, দি কোর্ট মে at any stage adjourn the hearing of the suit, the code of civil procedure 1908 অর্ডার। এত মোকদ্দমা মুলতবি বিষয় বিধানটি মানে মন্তব্যটি ব্যাখ্যা করুন, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই হলো কাহিনী। এটা দেখবেন যে প্রশ্ন, এটার উত্তর আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে চূড়ান্ত শুনানির পূর্বে কি হবে আর চূড়ান্ত শুনানির পর্যায়ে কি হবে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর খরচ প্রদানের ব্যর্থতা হলে কি হবে, বাদী খরচ দিতে ব্যর্থ হলে আদালত মোকদ্দমা খারিজ করবেন, বিবাদী খরচ দিতে ব্যর্থ হলে একতরফা নিষ্পত্তি করবেন। এরপরে হলো প্রতিকার। তো দেখেছেন যে ওনারা 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ জমা দিয়ে পূর্ণ বহালের আবেদন করতে পারবেন। এরপরে প্রশ্ন আরেকটা আসছে 14 বিজিএসে, যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্টস ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। মোকদ্দমার মুলতবির বিভিন্ন বিধান উল্লেখপূর্বক এই একের যে বিধানটা সেটাই বলতেছে যে যে এখানে যে বিধি একে শিরোনামে বলা আছে দি কোর্ট মে বি গ্র্যান্ড টাইম অ্যান্ড অ্যাডজন হিয়ারিং, অর্থাৎ বিধি একে বলা হয়েছে মোকদ্দমার পক্ষসমূহ যে কোনো পক্ষ আদালতকে পর্যাপ্ত কারণ দেখালে আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে, হ্যাঁ, সময় মঞ্জুর করতে পারে, সময়ে সময়ে শুনানি মুলতবি করতে পারে। এবং এখানে আদেশ 17 ভাষায় বিন্যাস করলে বিষয়টি স্পষ্ট যে শুনানি মুলতবি করা বা সময় প্রদান করাটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, মে শব্দটি ব্যবহার করা হয়েছে, অধিকার হিসেবে মুলতবি চাইতে পারে না, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে কি ব্যবহার করা হয়েছে, মে শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং রুল 1-এর উপবিধি 2-এ বলা আছে আদালত নির্দিষ্ট দিনে অধিকতর শুনানি করে মুলতবির আদেশ দিতে পারেন। সুতরাং দেখা যাচ্ছে যে এই বিষয়টি প্রমাণিত হচ্ছে যে অ্যাডজর্নমেন্ট ইজ এ নট ম্যাটার অফ কোর্টস ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। তাহলে পক্ষগণ আবেদন করলেই যে আদালত শুনানি মুলতবি করতে বাধ্য নয়। আদালত আবেদনের ভিত্তিতে পর্যবেক্ষণ করে মোকদ্দমার দীর্ঘসূত্রিতার বিষয় বিবেচনা করে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে উপযুক্ত নির্দেশ দিতে পারেন। বুঝছেন কিনা আরজু ভাই, বুঝছেন? মানে এখানে বাধ্য করা যাবে না, আদালতের এখানে স্বেচ্ছাধীন ক্ষমতা। আরেকটা প্রশ্ন আসছে 2021 সালে, দেখেন দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর আদেশ 17 বিধি 1-এর মুলতবি সংক্রান্ত যে বিধান প্রবর্তন হয়েছে তা মামলার দ্রুত নিষ্পত্তিতে কিভাবে ভূমিকা রাখতে পারে। তাইলে বুঝতেছেন তো, এই প্রশ্নটা আমার মনে হইতেছে চলে আসছে এই টাইপের কথাবার্তা। দেখেন এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, যদি এটা দেওয়ার পসিবিলিটি আছে, কারণ আগেও কি করছিল 2003 সালে 40 নং আইন ধারা এটা সংশোধন হয়েছিল। এবারও কি করছে 2025 সালে কত নং আইন ধারা, এখানে মনে হয় 8 নং নাকি একটা আছে, সেটা সেটা দেখতে হবে যে এটা সংশোধন হয়েছে। আমরা একটু গ্যাজেটটা দেখি। এটা হচ্ছে, হ্যাঁ, তাইলে এখানে হচ্ছে হলো 25শে বৈশাখ বা 8 মে 2025, হ্যাঁ, 8 মে 2025 অধ্যাদেশ নং 18, অধ্যাদেশ নং 18 2025-এ এটা দ্বারাই এটা সংশোধন করা হয়েছে। এটা একটু মাথায় রাখবেন
যে লিখবেন যে কি কি বিষয় আছে, আপনারা বলবেন যে এখানে নতুন করে আপনাকে ওই যে কি হয়েছে সময় মঞ্জুরের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ মোকদ্দমা শুনানির পূর্বে কি করতে পারবেন, আপনাকে হলো ওই যে খরচ ছাড়া আগে ছিল 6 বার 6 বার, এখন পারবেন হচ্ছে হলো 4 বার। হ্যাঁ, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবির বিষয়টা এখন 4 বার 4 বার করা হয়েছে। যে এখন দুটো মিলিয়ে একসাথে লিখে দিবেন যে 2003 সালে এই বিষয়টা ছিল, এখন নতুন করে এটা আছে, এবং দুই উপবিধিতে মোকদ্দমা যে কোনো পর্যায়ে সর্বমোট কতগুলো শুনানি মুলতবি করতে হবে, এবং শুনানি মুলতবির মঞ্জুরের ক্ষেত্রে কোন রূপ খরচ প্রদান করতে হবে কিনা, বা কি পরিমাণ খরচ দিতে হবে, এবং খরচ প্রদান না করার পরিণাম কি হবে, সেই বিষয়গুলো আপনার 2003 সালে 40 নং আইন দ্বারা একবার সংশোধিত হয়েছে। আবার 2025 সালে এখন 6-এর জায়গাতে কি হয়েছে, দুটোই অ্যাড করে দিবেন, এখন 4 বার করা হয়েছে। আশা করছি যে চূড়ান্ত শুনানির পর্যায়ে ন্যায় বিচারের সাথে খরচ সহ 3 বার মুলতবি করতে পারেন, এবং 3 ও 4 এর মাধ্যমে শুনানি মুলতবি মঞ্জুরের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা সংখ্যা দেওয়া হয়েছে, যা মোকদ্দমার দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য ভূমিকা পালন করবে। এটা একটু লিখে দিবেন যে এই যে এখন 6 বার জায়গায় 4 বার করাতে আরো আরো বেশি কি করা হয়েছে, দ্রুত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাইলে মোটামুটি অ্যাডজর্নমেন্ট বুঝে গেলেন, প্রশ্ন আসলে আশা করছি লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আর বেশি কথাবার্তা না বলি, আমরা এতটুকুতেই শেষ করি কেমন? আজকে রাতে তো আমাদের আবার কথা হচ্ছে, কেমন? ঠিক আছে।